ফিলিস্তিনের গাজা উপত্যকায় বহুদিন থেকেই বর্বরতা চালিয়ে আসছে ইসরায়েল। সবশেষ গত ১.৫ বছরে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৫১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলিদের এমন নির্মম আচরণে শুরু থেকে যেন মুখে কুলুপ এঁটে আছে আরব বিশ্ব। মাঝে মধ্যে কড়া ভাষায় দুই একটা প্রতিবাদী বিবৃতি বক্তব্য দিলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি কাউকেই। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের আলোকে চলুন জেনে নেই ইসরায়েল ফিলিস্তিন সংকটে আরব বিশ্বের কোন দেশের অবস্থান কীরকম। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় অন্তত ৭ লাখ ফিলিস্তিনি নিজেদের ভূখণ্ড ছেড়ে পালিয়েছিলেন বা তাদের চলে যেতে বাধ্য করা হয়েছিল। তখন বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে আশ্রয় দিয়েছিল এই জর্ডান। এছাড়া ১৯৬৭ সালের আরব দেশগুলোর সঙ্গে যুদ্ধে ইসরায়েল জয় পাওয়ার পর ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO জর্ডানে আশ্রয় নেয়। জর্ডান থেকে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে হামলা চালাতো PLO দেশটির তৎকালীন বাদশাহ হুসাইনকেও হুমকি দিয়েছিল তারা। ১৯৭০ সালে বাদশার মোটর শোভাযাত্রায় এলোপাতারে গুলি চালায় বন্দুকধারীরা, তবে বেঁচে যান বাদশাহ। পরে তিনি পাল্টা আঘাত করেন এবং গৃহযুদ্ধ শুরু হয়। তখন হাজার হাজার মানুষ নিহত হন এবং ফিলিস্তিনিদের লেবাননের রাজধানী বৈরুতে পাঠিয়ে দেওয়া হয়। ১৯৯৪ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একটি শান্তি চুক্তিতে সই করে জর্ডান। এর আগে একটি দেশ কেবলই ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছিল, সেটি ছিল মিশর। PLO জর্ডান থেকে লেবাননে চলে আসার পর ১৯৭৫ সালে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত দেশটি বহুমুখী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরায়েল, সিরিয়া ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয় ফিলিস্তিনিদের বিভিন্ন শরণার্থী শিবির। এককালে মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে খ্যাত লেবাননের নিয়ন্ত্রণ নেয়ার জন্য লড়াই করেছিল ওই গোষ্ঠীগুলো। লেবাননে ওই সংঘাত চলেছিল ১৫ বছর ধরে। সে সময় সবচেয়ে নৃশংস ঘটনাগুলোর একটি ছিল লেবাননের খ্রিস্টান সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সাবরা ও শাতিলা শরণার্থী শিবিরে অন্তত ৮০০ বেসামরিক ফিলিস্তিনকে হত্যা। ওই গোষ্ঠীটির সমর্থন ও অর্থ দিয়েছিল ইসরায়েল, তবে ফিলিস্তিনিদের ভাষ্য অনুযায়ী ওই ঘটনায় নিহত হন কয়েক হাজার মানুষ। ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার নিয়ে বরাবরই সোচ্চার লেবানন সরকার, তবে তাদের নাগরিক অধিকার দিতে নারাজ। এ নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখেও পড়েছে দেশটি। লেবানন সরকারের ভাষ্য, তাদের এই নীতির লক্ষ্য হলো শরণার্থী ফিলিস্তিনিরা যেন লেবাননে স্থায়ী না হয় এবং নিজেদের জন্মভূমিতে ফেরত যেতে পারে। আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল মিশর নিজেদের ফিলিস্তিনের বড় সমর্থক বলে মনে করা হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যে নৃশংসতা চলেছে তা বন্ধের জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করেছে দেশটি। এর আগেও সেখানে বিভিন্ন সংঘাত থামাতে এবং শান্তি আলোচনায় ভূমিকা রেখেছে কায়রো। হামাস সহ ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের সঙ্গে মিশরের ভালো যোগাযোগ রয়েছে। ২০০৭ সালে ফিলিস্তিনের আইনসভা নির্বাচনে জয়লাভের পর থেকেই গাজা শাসন করে আসছে হামাস। হামাস মিশর ও রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের একটি শাখা বলে মনে করা হয়। এই সংগঠন থেকে মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ মুরসি। ২০১৩ সালে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে মুরসিকে ক্ষমতাচ্যুত করেন বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। মিশরের অগ্রাধিকার হলো গাজা ও সিনাই উপদ্বীপের মধ্যে নিরাপত্তা বজায় রাখা। গাজায় হামাস ক্ষমতায় আসার পর থেকে উপত্যকাটি অবরোধ করে রাখতে ইসরায়েলকে সাহায্য করেছে মিশর। ইসরায়েলের সঙ্গে প্রথম কোনো আরব দেশ হিসেবে ১৯৭৯ সালে শান্তি চুক্তি করে মিশর। দেশটিতে বসবাস করা ফিলিস্তিনিদের ভাষ্য, দিন দিন তারা ক্রমবর্ধমান আমলাতান্ত্রিক ও নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের মুখে পড়েছেন। আঞ্চলিকভাবে ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত UAE ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেশটি আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার যে রীতি বা নীতি আরব দেশগুলোর মধ্যে ছিল, তা ওই চুক্তির মাধ্যমে লঙ্ঘন করে UAE। ইসরায়েল ও UAEর মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক রয়েছে। দুই দেশ একে অপরকে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা করে। গাজায় চলমান হামলার মধ্যে গত জানুয়ারিতে UAE ভিত্তিক প্রতিরক্ষা বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান UDZE
ইসরায়েলের থার্ড আই সিস্টেম নামের একটি প্রতিষ্ঠানের 30% শেয়ারের বিনিময়ে $1 কোটি বিনিয়োগের ঘোষণা দেয়। ড্রোন সহ চালকবিহীন বিভিন্ন আকাশযান শনাক্তের প্রযুক্তি নিয়ে কাজ করে থার্ড আই সিস্টেম। সুদানের রাজধানী খার্তুম থেকে 1967 সালে 3-No প্রস্তাব ঘোষণা করায়। 3-No বা 3 না ঘোষণায় ছিল ইসরায়েলকে কোনো স্বীকৃতি নয়, ইসরায়েলের সঙ্গে কোনো শান্তি চুক্তি নয় ও ইসরায়েলের সঙ্গে কোনো সমঝোতা নয়। তবে 2020 সালের অক্টোবরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয় সুদান। তখন যুক্তরাষ্ট্রে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সুদান সম্পর্ক স্বাভাবিক করায় দেশটির নাম সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তালিকা থেকে সরিয়ে নিতে রাজি হয় তার প্রশাসন। ওই তালিকায় থাকার কারণে বৈশ্বিক অর্থনীতি থেকে একঘরে হয়েছিল খার্তুম। 1990 সালে পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশ কুয়েত দখলের সিদ্ধান্ত নেন ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। তার ওই সিদ্ধান্তের প্রতি পিএলও প্রধান ইয়াসির আরাফাতের সমর্থন ছিল বলে মনে করা হয়। এর জেরে আরাফাতের সঙ্গে কুয়েতের সম্পর্ক ভেঙে যায়। ইয়াসির আরাফাতের গুরুত্বপূর্ণ সমর্থক ও অর্থদাতা ছিল এই কুয়েত। 1964 সালে দেশটিতে কাজ করার সময় ফাতা গড়ে তোলেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধে ইরাকের পরাজয়ের পর লাখ লাখ ফিলিস্তিনকে কুয়েত থেকে বিতাড়িত করা হয়। সাদ্দাম হোসেনের আমলে ইরাকে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা ভর্তুকিতে আবাসন সুবিধা পেত। তাদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। চাকরি করার অধিকারও পেয়েছিলেন ফিলিস্তিনিরা। ভিন্ন কোনো দেশের মানুষের জন্য এসব ছিল বিরল সুযোগ সুবিধা। তবে 2003 সালে সাদ্দামের পতনের পর ইরাকে বসবাসরত ফিলিস্তিনিদের দমনপীড়ন ও সহিংসতার মুখে পড়তে হয়। তাদের অনেককে দেশটি থেকে বিতাড়িত করেও নতুন করে শক্তি অর্জন করে শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো।